2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত জি টিভিতে, তখন জি টিভি খুব জনপ্রিয় একটি চ্যানেল, সে সময়ে জি টিভিতে একটা সিরিয়াল হতো, হিন্দি সিরিয়াল, যার নাম পবিত্র রিশতা। খুব নাম করেছিল, ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল, মানুষের একেবারে মনের কাছাকাছি চলে গিয়েছিল সিরিয়ালটি। এবং এই সিরিয়াল থেকে একটি মেয়ে এবং একটি ছেলে যারা ডেবিউ করেছিল সিরিয়ালে নতুন মুখ হিসেবে, তারা কিন্তু একেবারে খুব ভালোভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছিল। ছেলেটি হচ্ছে আমাদের SSR, সুশান্ত সিং রাজপুত। আজকে তাকে নিয়েই বলতে বসেছি এবং অতি অবশ্য করেই সেই মেয়েটির নামও বলবো। তার নাম বোধহয় লোখান্ডে, অনিতা লোখান্ডে বা এরকম কিছু, এই মুহূর্তে মনে পড়ছে না, অঙ্কিতা লোখান্ডে। হ্যাঁ, তো কথা হচ্ছে যে কেন এই কথাটা নিয়ে বলতে বসেছি। SSR আমাদের মধ্যে নেই, ভীষণ জনপ্রিয় একটি মুখ, প্রচণ্ড ভালোবাসা পেয়েছিল মানুষের খুব অল্প দিনের মধ্যে। এই ছেলেটি পড়াশোনায় অসম্ভব ভালো ছিলেন ইনি, মানে AIEEE র্যাঙ্ক ছিল সেই তখনকার সময়ে 7th র্যাঙ্ক, 7th মানে 7 নম্বর, যেটা অনেকের কাছে একটা স্বপ্ন। তো ছেলেটি এত ভালো র্যাঙ্ক করেও ইঞ্জিনিয়ারিংয়ে যখন দিল্লি ইঞ্জিনিয়ারিং কলেজে সে ভর্তি হলো, 3rd ইয়ারে সে ড্রপ আউট হলো। কেন? সে পড়াশোনা শেষ করলো না, কারণ তার প্যাশনকে সে বেশি মর্যাদা দিয়েছিল। সে চেয়েছিল অভিনেতা হতে, মূলত ফিল্মের অভিনেতা হতে। তো প্রথমে তো তাকে এই পবিত্র রিশতায় সে চান্স পেয়েছিল, অতএব তাকে প্রথমে টিভিতে আসতে হলো, কিন্তু সে ভীষণ জনপ্রিয় হয়ে গেল অতি অল্প সময়। কিন্তু এই জনপ্রিয়তা এবং এই যে সমস্ত কিছু, সে যে প্রচণ্ড স্টুডিয়াস ছিল, সবসময় বই পড়তে এবং নানান ধরনের বইয়ের কালেকশন, শুধু না স্পেস নিয়ে তার চিন্তা ভাবনা, সে বলেই ছিল যে আমি যদি অভিনেতা না হতাম তাহলে ডেফিনেটলি আমি অ্যাস্ট্রোনট হতাম। এবং আমেরিকা গিয়েছিল সে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কোর্স করতে, এবং তখন সে কিন্তু নাসায় গিয়ে, নাসাতে তার সামনে আমরা ছবিও দেখেছি, মানে তাদের সঙ্গেও তার যোগাযোগ ছিল। মানে ছেলেটি কিন্তু মানে মাল্টি ট্যালেন্টেড বলা যেতে পারে, এবং ভীষণ ভালো একটি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড রয়েছে তার। পরিবারের প্রত্যেকে প্রচণ্ড শিক্ষিত, উচ্চশিক্ষিত যাকে বলে, দিদি জামাইবাবু প্রত্যেকেই, মানে আমি শুনেছি, প্রত্যেকের ইন্টারভিউ দেখেছি, এরা খুবই ভালো ফ্যামিলি থেকে বিলং করে। এতগুলো কথা কেন বললাম? কারণ এই ছেলেটি শুধু যে তার প্রাণটা তাকে দিতে হয়েছিল তা না, প্রাণ দিতে হয়েছিল এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অবশ্য করেই বলতে পারবো, কারণ যা দেখা যাচ্ছে শোনা যাচ্ছে যে তার যে ম্যানেজার বলে যাকে মনে করা হয়, কিন্তু আসলে এখন আমি অনেকগুলো ইন্টারভিউ ইত্যাদি দেখার পর সুশান্তের নিজের দিদির মুখ থেকে শুনলাম যে আদৌ এই দিশা সালিয়ান মেয়েটি, যাকে নিয়ে দেশ তোলপাড় হয়ে যাচ্ছে, যে এই মেয়েটি কিন্তু সুশান্ত মারা যাওয়ার 1 সপ্তাহ মতন আগে সেও কিন্তু মারা গিয়েছিল। এবং এই দুটি মৃত্যুকেই তৎকালীন মুম্বাইয়ের যে পুলিশ কমিশনার, মহারাষ্ট্রের যে বিখ্যাত একজন, যার নাম এখন চ্যানেলে চ্যানেলে মানে খুব ঘুরে বেড়াচ্ছে, যে তিনি হয়তো শাস্তির, ভালো রকম শাস্তির মুখে তাকে পড়তে হতে পারে, তো সেই নামটি, তো তিনি কিন্তু বলেছিলেন অন্যরকমই কিছু কথা, যে এই দুজনই পরপর 7 দিনের ব্যবধানে যাদের মৃত্যু হলো, শোনা যাচ্ছে যে এই দিশা সালিয়ান মেয়েটি ওর SSR-এর ম্যানেজার ছিল, কিন্তু পরবর্তীকালে আমি জানতে পারলাম যে ম্যানেজার ছিল না, অন্য একটি মেয়ে ছিল ওর ম্যানেজার। মাত্র একদিন কোনো একটা ইভেন্টের প্রয়োজনে কথা হয়েছিল, বাট ম্যানেজার হিসেবে কোনোদিনই এ কাজে জয়েন করেনি। সেটা যাই হোক, কথা হচ্ছে এই মেয়েটির মৃত্যুকে এবং SSR-এর মৃত্যুকে, দুটোকেই যে মুম্বাই পুলিশ থেকে বলা হয়েছিল সিম্পল আত্মহত্যার কেস, নিজেরা নিজেদের জীবন নিয়েছে। এবং কারণ হিসেবে বলা হয়েছিল এই SSR বা সুশান্ত সিং রাজপুত, যে ছেলেটি আমরা জানি মাল্টি ট্যালেন্টেড এবং প্রচণ্ড জনপ্রিয় একটি মুখ ছিল সেই সময়, এবং এখনও মানুষের মনে তার জায়গা অটুট অমলিন। এখনও চোখে জল আসে যে এইরকম একটি ট্যালেন্টেড ছেলে, সকলের প্রিয় পাত্র, তাকে কেন জীবন দিতে হলো। এবং সে ভীষণ লাইভলি ছিল, আমরা জানি সে তার 6 মাস পরে পরে, মানে আগামী 6 মাসের ড্রিম সে লিখে রাখতো, নোট করে রাখতো, এবং সেই ড্রিম সে ফুলফিল করতো। সে একটি ল্যাম্বরগিনি গাড়ি কিনেছিল, এই ড্রিমের মধ্যে তার এটাও ছিল। এরকম অনেক ড্রিম তার লেখা ছিল ডায়েরিতে, অথচ সেই ছেলে নাকি নিজেকে শেষ করে দিয়েছে। তখনও কেউ বিশ্বাস করেনি, আমার মতন সাধারণ মানুষ এখনও করে না, এবং এখন তো ধীরে ধীরে প্রমাণ পাওয়া যাচ্ছে, হয়তো ওর কেসটাও ভালোভাবে রিওপেন হবে। তার আগে বলে নিই যে এই যে দিশা সালিয়ান যে মেয়েটি, তার সে যে আত্মহত্যা করেনি, এটা কিন্তু তার বাবা, এখন মহারাষ্ট্রে যে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে রিসেন্টলি, বোধহয় গত বছরের শেষ দিকে বা এই বছরে, আমি ঠিক বলতে পারবো না, হ্যাঁ গত বছরের শেষ দিকে, সেই সময় থেকে শুরু করে কেসটা রিওপেন হওয়ার প্রক্রিয়া শুরু হয়। কারণ তখনকার মতন আগে যে গভর্নমেন্ট ছিল, আমরা জানি ভীষণ পাওয়ারফুল একটি ফ্যামিলি, তাদের ফ্যামিলি থেকেই চিফ মিনিস্টার এবং আরও মিনিস্টার ছিল, এবং সেই মিনিস্টার
যে চিফ মিনিস্টারের ছেলে, তার নাম নিয়েই সবটা প্রকাশ্যে এসেছে, যে তার ছেলে ডাইরেক্টলি এই আসলে এদের হত্যা হয়েছিল এবং তার সঙ্গে ডাইরেক্টলি জড়িত, এরকম একটি, মানে এটি হাই প্রোফাইল কেস। সোজা কথাটা হচ্ছে মেরে ফেলা হয়েছিল কেন, যদি মেরে ফেলা হয়েছিল এই জন্য বলতে পারছি এখন যে কেসটা দিশা সালিয়ানের যে বাবা সতীশ সালিয়ান, উনি একজন যে লয়ারকে ঠিক করেছেন যার নাম নীলেশ ওঝা। সেই ভদ্রলোক আজকেই প্রেসকে ব্রিফ করেছেন যে এই কেসটির অনেক প্রমাণ পাওয়া গিয়েছে, প্রত্যক্ষ প্রমাণ, যেটার 3টে পেন ড্রাইভ। তাকে মানে প্রশাসনেরই বিভিন্ন লোকেরা তারা ওই সময় ভয় পেতেন, কারণ তাদের উপর অ্যাকশন হবে, সেজন্য তারা দেননি জিনিসগুলো, সমস্ত কিছু ছিল, সব প্রমাণ ছিল। এই যে গ্যাং হচ্ছে, শোনা যাচ্ছে যে এই দিশা সালিয়ান মেয়েটিকে যে গণধর্ষণ করা হয়েছে এই গ্যাংয়ের দ্বারা। আমি নামগুলো বলছি না, কারণ চ্যানেলে ঘুরছে। সেই নামগুলির মধ্যে যেমন এই যে তৎকালীন মহারাষ্ট্র গভর্নমেন্টের একজন মিনিস্টার ছিল, যে একটি বিখ্যাত পরিবার, মহারাষ্ট্রের বিখ্যাত পার্টি, এখন আর পাওয়ারে নেই, সবাই বুঝে যাচ্ছেন কার কথা বলছি। হ্যাঁ, সেই চিফ মিনিস্টারেরই যে ছেলে, তার নামটি এসেছিল এই গ্যাংয়ের মধ্যে, সে ছিল হেড। এবং আরও অনেকজন ফিল্ম স্টার ইত্যাদি, যার নাম আমরা জানি। আরও একজন যে জিয়া খানের, যার হত্যা রহস্যর সঙ্গে যার নাম জড়িয়ে আছে, সেই ছেলেটি, যে আমাদের পুরনো একজন আর্টিস্টের ছেলে, দুজন আর্টিস্ট, তার বাবা মা আমরা জানি। যাই হোক, নাম এরকম অনেক উঠে আসছে, ঠিক আছে। আচ্ছা, কথাটা হচ্ছে যে তাহলে এই যে দুজনের, মানে এখন জানা যাচ্ছে হত্যা বলেই সন্দেহ ছিল, কিন্তু এখন জানা যাচ্ছে পরিষ্কার হত্যা, যার প্রমাণ 3টে পেন ড্রাইভে পাওয়া গেছে। এবং সেগুলি আজকে প্রেসকে ব্রিফ করে এই যে নীলেশ ওঝা নামে যে ভদ্রলোক, মানে লয়ার এই সতীশ সালিয়ানের পক্ষে, তিনি কিন্তু বলছেন যে প্রত্যক্ষ প্রমাণ তার মধ্যেই রয়েছে, এবং একটি তিনি প্রেসকেও দেখিয়েছেন, তার মধ্যে একটি, বাকি দুটি দেওয়া যাবে না, তার কারণ সেগুলি কোর্টে পেশ করতে হবে। বোঝা যাচ্ছে আশা করি। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলা। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই, আশা করি সকলে ভালো আছেন। সকলকে নমস্কার জানিয়ে আমার এই প্রতিবেদনটি শুরু করছি। এই প্রতিবেদন করার মূল উদ্দেশ্যটা আমি বলে নিই। 1 নম্বর, SSR সুশান্ত সিং রাজপুত, যে কিনা সেই 2020 সালের 14ই জুন যার মৃত্যু হয়েছিল, এবং তার আগে 8ই জুন মৃত্যু হয়েছিল তার ওই ম্যানেজার বলে পরিচিত দিশা সালিয়ান নামের 31 বছরের যে মেয়েটি, আর তার বয়স ছিল, এই সুশান্তের বয়স ছিল 34 বছর। দুটি তাজা প্রাণ শেষ হয়ে গেছিল কাদের রোষে পড়ে, কাদের নিজেদের পাপ চাপা দেওয়ার জন্য এদেরকে শেষ করে দেওয়া হয়েছিল। সেগুলি হয়তো, সেই পাপ তো বাপকেও ছাড়ে না, আমরা জানি। ধীরে ধীরে সেগুলি মানুষের সামনে আসতে শুরু করেছে। তাহলে আমি বলি দ্বিতীয় কারণটা, যে কেন আজকে এই প্রতিবেদনটা আমার কেন মনে হলো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, আমার মনে হলো তৎকালীন মহারাষ্ট্র গভর্নমেন্টের যেভাবে উদ্যোগে, আর কি গভর্নমেন্টেরই উদ্যোগে যেভাবে চাপা দেওয়া হয়েছিল এই যে ঘটনাটাকে, যে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার যে চেষ্টা, প্রশাসনের সহায়তা নিয়ে, কারণ প্রশাসনের যিনি তৎকালীন পুলিশ কমিশনার, তার নামটাই প্রকাশ্যে এসেছে, এবং তিনি হয়তো খুব সম্ভবত শাস্তির মুখে পড়তে চলেছেন, এবং শাস্তি মানে বেশ কড়া শাস্তি। কথাটা হচ্ছে, আমার মনে হলো আমাদের যে আরজি করের যে ধর্ষণ এবং হত্যা, ডাক্তার অভয়ার ধর্ষণ এবং হত্যা মামলার সাথে কোথাও যেন আমি মিল খুঁজে পেলাম, এবং আমি কেন, অনেকেরই মনে হচ্ছে যেন মিল রয়েছে। কোথায় কোথায় মিল, সেগুলো একটু ভালো করে বুঝিয়ে বলি। যেমন দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান বলছেন, সেই সময় তিনি মেনে নিয়েছিলেন, মানে মানতে তাকে বাধ্য করা হয়েছিল, সোজা কথায় আন্ডার প্রেশার উনি মেনে নিয়েছিলেন যে ওনার মেয়ে আত্মহত্যা করেছে। কিন্তু ওনার মনে হয়েছিল, অবশ্য করেই মনে হয়েছিল, যে এটা আত্মহত্যা হতে পারে না, কিন্তু তারই বন্ধুরা কনভিন্স করেছিল ওনাকে, উনি সামহাও মেনে নিয়েছিলেন, এবং ডেফিনেটলি ওনার ওপর প্রশাসনিক প্রেশার এসেছিল, যেটা এখন উনি খোলা মুখে বলতে পারছেন। খোলা মনে উনি খুব একটা কিছু বলছেন না, কারণ ওনাকেও নানানভাবে বদনাম করার চেষ্টা চলছে উল্টো দিক থেকে। কথাটা হচ্ছে যে উনি এখন বলছেন, খুব মনোযোগ দিয়ে এই পয়েন্টটা আপনারা নোট করবেন, যে উনি বলছেন, ঠিক এই পয়েন্টের সাথে আমি কেন বলছি, এই পয়েন্টটা মনোযোগ দিয়ে শুনবেন, কেউ স্কিপ না করে পয়েন্টটা নোট করুন, যে ঠিক আমাদের ডাক্তার অভয়ার যেমন এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে, যেটা বেশ কিছুটা বোঝা যাচ্ছে, এবং সিবিআই কিন্তু অনেকটাই স্বীকার করেও নিতে বাধ্য হয়েছে, যে তাদের কাছে এভিডেন্স ওইভাবে এসে পৌঁছেছিল, যেটা আসলে হয়তো অরিজিনাল এভিডেন্স ছিলই না, কারণ লাল কম্বলের গল্প সেখানেও শোনা গিয়েছিল, এবং তারা কিন্তু যখন জানতে পেরেছেন তখন কিন্তু কম্বলের রং পাল্টে গিয়েছে, মাঝখানে কম্বলের রং আবার পাল্টেছিল, এবং ওটা কম্বল ছিল না, বাকি দুটো চাদর ছিল। প্রথমে শোনা গিয়েছিল লাল কম্বল, যেটা দিয়ে অভয়ারকে ঢাকা ছিল, যেখানে হয়তো এভিডেন্স পাওয়া যেত, যে কাদের আরও ডিএনএ পাওয়া যেত, যেটা
মানে পারপাসলি চাপা দেওয়া হয়েছিল। ঠিক সেই রকমই ওখানেও এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে এবং জবরদস্তি প্রশাসনের সহায়তায় জিনিসটা ধামা চাপা দেওয়া হয়েছে যাকে বলে। এখানে ওই ধামা চাপা দেওয়ার ব্যাপারটা কিন্তু আমরা যেরকম অভয়ার বাবা মা বলছেন যে প্রশাসনের সহায়তায়, সেটাই আমরা শুনছি। এইখানে আমার মিল মনে হয়েছে এবং এই কারণেই যাতে আমাদের রাজ্যের ডাক্তার অভয়ার কেসটাও ধামাচাপা না পড়ে এবং যে জেল খাটছে সে হয়তো অপরাধ করেছে কিন্তু তার সঙ্গে আরও অনেকে হয়তো ছিল যেটা আমরা জানি না কেউ, সেই হয়তো সাক্ষী প্রত্যক্ষদর্শী, সেই হয়তো বলতে পারবে এবং সেজন্যই হয়তো তার যাতে ফাঁসি হয়ে যায় অনেকের ভীষণ উৎসাহ। আর কোনো কিছুতে উৎসাহ নেই। দেশে কত কাজ রয়েছে, দেশের গরিব মানে যারা শিক্ষিত গরিব ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না, রাস্তায় বসে আছে, তাদের নিয়ে মাথা ব্যথা নেই। একে নিয়ে মাথা ব্যথা পড়ে গেছে, একজন সাধারণ সিভিক পুলিশকে বাঁচানোর জন্য পুরো মেশিনারি লেগে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে তাকে বাঁচানোর জন্য এত এভিডেন্স ট্যাম্পারিং। এভিডেন্স যে ট্যাম্পার হয়েছে এটা কিন্তু সিবিআই স্বীকার করেছে আমাদের ডাক্তার অভয়ার ক্ষেত্রে। আমি বলতে এই জন্যই বাধ্য হচ্ছি যে দুটো কম্পেয়ার না করে পারলাম না, যে সেক্ষেত্রেও এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে স্বীকার যেহেতু করা হচ্ছে। এবং ওখানেও যে দিশা সালিয়ানের যখন ডেড বডি পাওয়া গিয়েছিল তখন কিভাবে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে, মানে কিভাবে ভুল বোঝানো হয়েছে, সেটা এখন এই যে সতীশ সালিয়ান যে ওর বাবা, মেয়েটির বাবা, তিনি বলছেন যে তার মেয়ে 14 তলার উপর থেকে যদি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকে, যেটা বলা হয়েছিল, যেটা লেখা হয়েছিল ইনফ্যাক্ট রিপোর্ট এবং রটনা করা হয়েছিল যে কেসটা সিবিআই ইনভেস্টিগেট করছে। এক্স্যাক্টলি সিবিআই ইনভেস্টিগেট করছিলই না। তারা বলেছে যখন ক্লোজার হয়েছে 2021-এ তখন সিবিআই কোনো সিনেই ছিলই না। দিশা সালিয়ানের কেসটা সিবিআই মানে ইন্ট্রোগেট ইনভেস্টিগেশন কিছু করছিলই না, করছিল মুম্বাই পুলিশ। এবং সুশান্তের কেসটা কিন্তু সিবিআই ইনভেস্টিগেট করে আসছে এবং এখনও করছে, কেসটা কিন্তু চলছে। ঘটনা কিন্তু এগুলোই, যেটা বলছিলাম ডাক্তার অভয়ার ব্যাপারে যেমন ট্যাম্পারিং হয়েছিল, এক্ষেত্রেও দেখা যাচ্ছে 14 তলার উপর থেকে মেয়েটি ঝাঁপ দিয়েছে, মাথার খুলি ফেটে চৌচির হয়ে যাওয়ার কথা। এটাই দিশা সালিয়ানের বাবা কিন্তু এখন বলছেন যে তিনি চাপে পড়ে তাকে ভয় দেখানো ডেফিনেটলি হয়েছিল, পাওয়ার ছিল তাদের হাতে এবং তাদেরই দিকের লোক ছিল, বোঝাই যাচ্ছে, নামগুলি সামনে চলে এসেছে এখন। কথাটা হচ্ছে যে মেয়েটির মাথার খুলি 14 তলার উপর থেকে পড়ে যদি সে ঝাঁপ দিয়ে থাকে বা তাকে ফেলেও দেওয়া হয়ে থাকে, তার মাথার খুলি ফেটে চৌচির হয়ে যাওয়ার কথা হয়নি। রক্তে জায়গাটা ভেসে যাওয়ার কথা, কোনো রক্তের একটা স্পট পর্যন্ত পড়েছিল না। কারণ দিশার বাবা যখন বডি দেখেছিলেন, বডি ওখানেই ছিল, তাকে ডাকা হয়েছিল, তিনি দেখেছিলেন কোনো রক্তের ছোপ কোথাও নেই। ইভেন মাথার তলায় যে রক্তে ভেসে যাওয়ার কথা কোনো রক্ত ছিলই না। এটা কিভাবে সম্ভব? তার মানে বডি উপর থেকে পড়েইনি, বডিটা জাস্ট ওখানে শুয়ে রাখা হয়েছিল। যদিও আমি দেখেছি একটি লোকাল ছেলে, সে বলছে, সেই 4 বছর আগের ভিডিওতে দেখেছি, সে বলছে যে হ্যাঁ ধপ করে একটা কিছু পড়ার আওয়াজ পেলাম, তখন দৌড়ে এসে দেখছি যে এই একটা মেয়ে পড়ে গেছে, এরকম একটা মেয়ে এখানে পড়ে মানে কাতরাচ্ছে, ছটফটাচ্ছে বা অজ্ঞান হয়ে গেছে বা মারা গেছে, তার দেহে প্রাণ নেই, যাই হোক সে তো বোঝেনি। তখন ওই লোকজন ডাকা হয়েছে বা তার বন্ধুরাও দৌড়ে উপর থেকে নিচে নেমে এসছে, এই ধরনের কথা সে বলছিল। এইখানে আমার বিরাট খটকা, বডি যদি উপর থেকে ধপ করে আওয়াজ করে পড়ে থাকে তাহলে তো মাথার খুলি ফাটার কথা, মানে হাড়গোড় ভেঙে যাওয়ার কথা। দেহের হাড়গোড়ও অটুট আছে, মাথার খুলিও অটুট আছে, কোথাও কোনো বিকৃতি নেই, বডি কিন্তু পড়ে আছে। এবং বলা হচ্ছে, মানে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে 14 তলার উপর থেকে মেয়েটি নিজে ঝাঁপ দিয়েছে, এরকমই প্রমাণ হয়েছে, এরকমই প্রমাণ পাওয়া গেছে ইনকোয়েস্ট রিপোর্ট বা পিএম রিপোর্টে। জাস্ট আশ্চর্য হয়ে যাওয়ার মতন। এক্ষেত্রে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ট্যাম্পার তো হয়েছে। এই যে আমাদের ডাক্তার অভয়ার কেসের সাথে এখানে অদ্ভুত মিল, এবং এক্ষেত্রেও মিল যে মানে যেটা অভয়ার বাবা মা বলেছেন যে প্রশাসনের পক্ষ থেকে জিনিসটা করা হয়েছে, যে এই এভিডেন্স চাপা দেওয়া বা ধামা চাপা দেওয়া, যাই ওনারা বলুন, ওনারা তো নাম করে করে বলে দিচ্ছেন, আমি নাম নিতে চাই না, ওনারা এভাবেই বলেছেন। ওনারা প্রচুর লোকের নাম নিয়েছেন, মানে ইভেন এখন ওনাদেরকে ভয় দেখানো হচ্ছে, নানান প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, এগুলো ওনারা এখন কান্নাকাটি করছিলেন। ওর মা, আমি মানে এটা শুনেছি, দেখেছি, ভিডিও আমার কাছে ডাউনলোড করা আছে। ভালো কথা, আমার একজন দর্শক তিনি দেখছি আমাকে বলছেন যে চ্যানেলের উচিত খবর নিয়ে ভালো করে ভিডিও করা, সিবিআই এরকম কথা কিছু বলেনি। সিবিআই এ যিনি লয়ার তিনি বলছেন পরিষ্কার, অভয়ার মা বাবা বলছেন ক্যামেরার সামনে যে সিবিআই স্বীকার করে নিয়েছে যে একের বেশি মানুষ ছিল, ধর্ষণে নয় কিন্তু খুন করার সময় ছিল, তারা স্বীকার করছেন, অ্যানাদার পার্সন অর পার্সনস ওয়ার দেয়ার, এটা কিন্তু অভয়ার মা বলছেন ক্যামেরার সামনে। এইটা আমার কাছে ভিডিও ডাউনলোড করা আছে, এর বেশি কি এভিডেন্সের কথা বলবো? আপনারাই বলুন আমাকে। যাই হোক, যে কথাটা বলছিলাম, সুশান্ত সিং রাজপুত, এই ছেলেটি ভীষণ যখন তার কেরিয়ারের একদম টপমোস্ট পজিশনে রয়েছে, আমরা এমনিতেই জানি তার উপর প্রচণ্ড, সে যেহেতু কোনো ফ্যামিলি মানে ফিল্মি ব্যাকগ্রাউন্ড তার নেই, সে একটি লড়াই করে স্ট্রাগল করে উঠে আসা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ভীষণ স্টুডিয়াস একটি ছেলে ছিল, সেই জন্য তাকে এমনিতেই সে যেহেতু অনেকটা
অল্প সময়ের মধ্যে অনেকটা এগিয়ে গিয়েছিল, তার প্রতিটা ফিল্ম হিট করছিল, মানুষ তাকে প্রচণ্ড পছন্দ করছিল। পিকে মুভিতেও তার অভিনয়, তার মাপা অভিনয়, তার প্রতিটা সিনেমাতে ডিফারেন্ট টাইপের অভিনয়, ছিছড়েতে একরকম অভিনয়। MS ধোনি, তার বিখ্যাত সিনেমা MS ধোনি, যে ধোনি তখনও খেলছে, MS ধোনি তখনও ফিল্ডে খেলছে, কিন্তু মানে অরিজিনালি আমি বলছি, মানে ইন প্র্যাকটিক্যাল লাইফ, সেই অবস্থাতে তার বায়োপিক করার আইডিয়া এই SSRই কিন্তু যে প্রডিউসার ডিরেক্টরকে দিয়েছিল। এটা কিন্তু আমি SSRের দিদির মুখ থেকেই শুনেছি কোনো একটা ইন্টারভিউতে, সেই ভিডিও আমার কাছে ডাউনলোড করা রয়েছে। তো এক্ষেত্রে এগুলো নিশ্চয়ই এভিডেন্স, এগুলো মিথ্যে কথা নয়, সেটা আপনারা নিশ্চয়ই স্বীকার করতে বাধ্য হবেন। কথাটা হচ্ছে এইরকম মাল্টি ট্যালেন্টেড একটি ছেলে, সে যখন তার হোম ট্যুর দিচ্ছে, এশিয়ান পেন্টসের খুব সম্ভব একটা এরকম হতো যে সেলিব্রিটিরা হোম ট্যুর দেয়, যেটা আমরা জাহ্নবী কাপুর ইত্যাদি এদেরও দেখেছি দিতে। তো সে যখন হোম ট্যুর দিচ্ছে, যেমন অসম্ভব তার ভয়েস মডুলেশন, অসাধারণ সুন্দর ভয়েস, স্বাভাবিক একটি শিক্ষিত ছেলে, তার কথাবার্তাই অন্যরকম, তার ইংরেজি উচ্চারণ, তার সমস্ত কিছু, তার যে ইনডেপথ নলেজ প্রতিটা বিষয়ে, বিশেষ করে স্পেস, তার ঘরে একটা দামি টেলিস্কোপ ছিল, সে চাঁদে এক টুকরো জমি কিনেছিল। একটা এমন ছেলে যার এতটা স্বপ্ন যে চাঁদে এক টুকরো জমি কেনার কথা ভাবতে পারে, আর 5টা সাধারণ মানুষ তো সে ছিল না, তার মধ্যে অসাধারণত্ব কিছু তো ছিল, এবং প্রতিটা মানুষের মনে সে কীভাবে জায়গা করে নিয়েছিল। আজও তার নাম উঠলে আমরা চোখের জল ফেলি, যে সে কেন বিচার পাবে না। এই যে ইয়াং ছেলেমেয়েগুলো, যাদের কারুর বয়স 31, কারুর বয়স 34, আমাদের ডাক্তার অভয়েরও বয়স 31 ছিল সে যখন জীবন দিতে বাধ্য হয়েছে, এই তাজা প্রাণগুলো কাদের জন্য চলে গেল? কোনো একটা করাপশানের বিরুদ্ধে মুখ খোলার জন্য। হ্যাঁ, এক্ষেত্রেও ডাক্তার অভয়ের কেসের সঙ্গে আমি মিল খুঁজে পেয়েছি, এই যে SSRের বা দিশা সালিয়ানের, কারণ এরা কোনো একটা করাপশানের এগেনস্টে মুখ খুলবে এই ভয়ে এরা কিছু জানতে পেরেছিল। তাহলে আমি ডিটেলে একটু বলি জিনিসটা। যেটা হয়েছিল যে প্রথমে কিন্তু দিশা সালিয়ান তার কিন্তু মৃত্যু হয়েছিল, এবং যখন তার মৃত্যু হয় সেই দিন থেকে অদ্ভুতভাবে বিহেভিয়ারাল একটা চেঞ্জ, খারাপ দিকে একটা চেঞ্জ হয়, একটা অদ্ভুত বিহেভ করতে থাকে SSR। এবং তার যে গার্লফ্রেন্ড, এক্ষেত্রে যাকে প্রচণ্ডই টানাটানি তাকে নিয়ে হয়েছিল, আমরা জানি, তাকে বহুবার ডাকা হয়েছিল, এবং সেই যে গার্লফ্রেন্ড, সে কিন্তু, আমি আজকেই দেখলাম একটা ভিডিও, যে ভিডিওটা তুলছে, সে ভিডিওটা করছে এবং সে এমন কিছু উস্কানিমূলক কথা বলছে যে বোঝাই যাচ্ছে সুশান্তকে কোনো কিছু ড্রাগ বা কিছু দেওয়া হয়েছে, এবং তার বিহেভিয়ারে অদ্ভুত চেঞ্জ, একটা সুস্থ স্বাভাবিক ছেলে আধা পাগলের মতন বা পাগলের মতন আচরণ করছে, সে কেমন একটা অদ্ভুত বিহেভ করছে, এবং তখন ক্যামেরা চালানো হচ্ছে এবং এমন কিছু একটা উস্কানিমূলক কথা বলা হচ্ছে, যেটা করে মনে হচ্ছে দেখে কিছুর প্রমাণ রাখা হচ্ছে। কিসের প্রমাণ, এবার সেটার প্রসঙ্গে আসি। সুশান্ত মারা যাওয়ার পর আমরা জানতে পারলাম সে নাকি সাংঘাতিকভাবে ওভারডোজ ড্রাগ নিত, সে ভয়ঙ্কর ড্রাগ অ্যাডিক্ট ছিল, অথচ তার আগে তার কোনো সিনেমা, তার কোনো ইন্টারভিউ, তার কোনো কিছু, কোনো বিহেভিয়ার দেখে কারুর কখনো মনে হয়নি, কোনো সিঙ্গল পার্সনের মনে হয়নি যে সে ড্রাগ অ্যাডিক্ট ছিল। এক্ষেত্রে এইটাই উঠে আসছে, এখন এটা উঠে আসছে যে সেই যে বিখ্যাত মন্ত্রী পুত্র, এবং তিনি নিজেও মন্ত্রী ছিলেন, তিনি নিজের, তার নাকি এই ড্রাগ নিয়ে কোনো একটা কারবার ছিল, এবং তার সঙ্গে জুড়ে ছিল এই আরও কিছু লোক যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে বা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে মহারাষ্ট্রের ডাইরেক্টলি ইনভলভ ছিল, এবং এরা বিভিন্ন পার্টিতে জয়েন করতো। একজন বিখ্যাত একটি হাউস আছে যারা সিরিয়াল বানায়, যা কে দিয়ে যে সিরিয়াল সবাই বুঝতে পারবে, সেই মহিলা, তারই একটি পার্টি চলছিল, এবং সেই পার্টি চলাকালীন কিছু একটা হয়েছিল, তারপরেই কিন্তু এই দিশার ডেড বডি কিন্তু পাওয়া যায়। এই পার্টি চলাকালীন সে খুব উদ্বিগ্ন হয়ে কাউকে ফোন করতে থাকে, সেই বন্ধু যে ইংল্যান্ডে থাকে তাকে ফোন করতে থাকে, তারপরেই সে শোনা যায় একটি ঘরে ঢুকে যায়, তারপরেই কিন্তু এর ডেড বডিটা নিচে পাওয়া যায়, এবং তার হাড়গোড় ভাঙেনি, এক ফোঁটা রক্ত বেরোয়নি, অতএব 14 তলার উপর থেকে সে যে ঝাঁপ দেয়নি এটা তো বলাই বাহুল্য। এটা কিন্তু প্রশাসনের সহায়তায় চাপিয়ে দেওয়া হয়েছিল। আজকে সেই কেসটা রিওপেন হওয়ায় এবং সরকার বদল হওয়ায়, এবং বর্তমান সরকারে যে নিউ চিফ মিনিস্টার যিনি দেবেন্দ্র ফডনবিস সাহেব, ওনার সহায়তায় কিন্তু কেসটা রিওপেন হয়েছে, এবং কেসে ভালো মতন মামলা শুরু হয়েছে, এবং একে একে সমস্ত প্রমাণ যে আসল যারা কালপ্রিট তাদের এগেনস্টে সামনে আসছে, যে তাদেরই কারুর বা তাদের সবার এই যে ড্রাগ বা কিছু শোনা যাচ্ছে, এটার বিরুদ্ধে হয়তো মুখ খুলবে। কিছু জেনে গিয়েছিল দিশা এবং সুশান্ত। এবার কথায় আসি যে দিশা আর সুশান্তের মধ্যে তাহলে যোগসূত্র কী ছিল? দিশা যদি তার ম্যানেজার ছিলই না, একদিন বললাম যে পরিচয় হয়েছিল, এবং সেক্ষেত্রে হয়তো বন্ধুত্ব হয়ে গেছিলো, কাছাকাছি বয়স তাদের সবাই ইয়াং। তারপরে যেটা হয়েছিল, দিশা খুব সম্ভব কিছু জানতে পেরেছিল, যেটা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমি জেনেছি, দিশা কিছু জানতে পেরেছিল এই সব ব্যাপার যেগুলো বললাম ড্রাগ ইত্যাদি সম্পর্কে, এবং সে কিছু একটা মেসেজ সেন্ড করেছিল এই সুশান্তকে। সুশান্তের ল্যাপটপে হয়তো মোবাইলেও ছিল,
বা পেন ড্রাইভে সে মেসেজগুলো মানে সংরক্ষণ করে রেখেছিল। এবং এই যে তার সঙ্গিনী, যে গার্লফ্রেন্ড মেয়েটি, তার সঙ্গে কিন্তু মানে এই সব চক্রীদের ভালো রকম দহরম মহরম ছিল, সেটা এখন বোঝাই যাচ্ছে। এবং তখনও কিছু কিছু প্রমাণ, কথাবার্তা সামনে আসছিল। একজন পুরনো, বহু পুরনো, খুব ফেমাস বলো ইনফেমাস বলো ডিরেক্টর, আমরা জানি তার 2 মেয়েই কিন্তু খুব ফেমাস হিরোইন, হ্যাঁ। আর তিনি কিন্তু এই যে মানে খুব মহিলা পুরুষের সম্পর্ক নিয়ে বহু পুরনো কাল থেকেই বহু ফিল্ম বানিয়েছেন। এবং আমাদের যে খুব ফেমাস হিরোইন পুরনো দিনের পারভিন বাবির সঙ্গে একটা রিলেশন শোনা যায়। নাম ধাম আমি নিচ্ছি না, আপনারাও কেউ নেবেন না। আশা করি আমি বোঝানোর জন্য বলছি, সকলে বুঝতে পারছেন। কথাটা হচ্ছে, তাকে কিছু মেসেজ এই মেয়েটি করেছিল এই সুশান্তের ঘর ছেড়ে দেওয়ার আগে। সুশান্তের সঙ্গে পুরো ব্যাপারটা কোভিডকালে হয়েছিল, 2020-তে, যেহেতু এরা দিশা সালিয়ান এবং সুশান্ত দুজনেই মারা যায়। তো কোভিডকালে পুরোটা হয়েছিল। সে সময় প্রচুর রেস্ট্রিকশনস ছিল। যখন যেদিন থেকে ওই যে লকডাউন শুরু হয়েছিল, এই মেয়েটি, এই যে গার্লফ্রেন্ড, যে আমি তারও নাম নিচ্ছি না ইচ্ছা করেই, তার নামে কেস হয়েছিল রিসেন্টলি। সেই কেসটা থেকে মুক্তি পেয়ে দৌড়ে গিয়েছিল তার পরিবারকে নিয়ে মন্দিরে পুজো দিতে। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই কেসটা রিওপেন হলো। এই যে পাপ, তো বাপকেও ছাড়ে না, কি করে আর রিওপেন না হয়ে যায়। কথাটা হচ্ছে যে এই মেয়েটিকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝা গেছে সে প্রচুর মিথ্যে কথা বলেছে। কীরকম? সে কিন্তু চ্যাট করেছে, তার সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট পাওয়া গেছে। এই যে পুরনো বয়স্ক যে ডিরেক্টর, যার 2 মেয়ে নায়িকা, পুরনো দিনের নায়িকা একজন, মানে মোটামুটি 90s-এর নায়িকা, আর এখন তো চলছে একজন নায়িকা যার একটি বিখ্যাত ফিল্মি পরিবারে আবার বিয়েও হয়েছে। আশা করি বোঝাতে পারছি আমি কাদের কথা বলছি। কথাটা হচ্ছে যে এই যে হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো তো পাওয়া গিয়েইছে এই গার্লফ্রেন্ডের। প্লাস যেদিন তার মৃত্যু হয়, মানে ওই দিশার মৃত্যু হয়, সেই 8 জুন কোনোভাবে এই গার্লফ্রেন্ড সুশান্তের বাড়ি ছেড়ে যায়। অথচ লকডাউন পড়তেই সে সেদিনই এসে সুশান্তের সঙ্গে লিভিং করতে তার বাড়িতে উঠে এসে পড়ে, সে থাকতে শুরু করে। সে যাওয়ার আগে যেদিন ছাড়ে, সে বলছে, প্রথমে বলেছিল ঝগড়া হয়েছে, অথচ ঝগড়া কিছুই হয়নি। কারণ বাড়িতে যারা মানে যারা কাজকর্ম করে তারা বলছে না, কোনো ঝগড়া অশান্তি হয়নি। তবে উনি খুব রেগেছিলেন, কোনো একটা কারণে ম্যাডাম খুব রেগেছিলেন। উনি বলেন যে পাচক, মানে যে রান্না করতো, কুক, তাকে বলেছে তুমি আমার সব জামা কাপড় প্যাক করে দাও, আমি বেরিয়ে যাবো এখনই, বলে আমি সমস্ত আলমারি থেকে জামা কাপড় নামিয়ে দিতে বলা হয়েছে। কিন্তু যাওয়ার সময় তিনি সুশান্তের ল্যাপটপ কেন নিয়ে গেলেন? পেন ড্রাইভ ছিল, সেগুলো কেন নিয়ে গেলেন? বড় প্রশ্ন, কেন নিয়ে গেলেন? এমন কিছু নিশ্চয়ই ছিল তাতে, যে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়ে পড়েছিল। শি ওয়াজ ইনস্ট্রাক্টেড লাইক দ্যাট, যে তুমি ওগুলো নিয়ে বেরোবে, বাড়ি ছেড়ে ফরএভার বেরিয়ে আসছো তো, ওগুলো নিয়ে বেরোবে, ওগুলো আমাদের দরকার। বোঝাই যাচ্ছে কাদের হয়ে ইনি কাজ করছিলেন। হয়তো ওনাকে অ্যাপয়েন্ট করাই হয়েছিল প্রেমিকা সেজে এর জীবনে আসার জন্য। জানি না ব্যাপারটা কি, আরও ধীরে ধীরে খোলসা হবে, সব কিছুই জানা যাবে। তো যাই হোক, ল্যাপটপ, পেনড্রাইভ ইত্যাদি নিয়ে উনি যে চলে গেলেন, তারপর ওনাকে যদি উনি বলেছিলেন, ও আচ্ছা, উনি বলেছিলেন ওনাকে বের করে দিয়েছে, সুশান্ত বলেছে তুমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, এরকমই ঝগড়া হয়েছে, বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। তাই যদি হবে, উনি নিজে কেন ব্লক করলেন সুশান্তকে? উনি বেরিয়ে গিয়ে বাড়ি থেকে ফোনে আগে সুশান্তকে ব্লক করলেন। বহুবার ফোন করেও সুশান্ত তাকে যোগাযোগ করতে পারেননি। তার ফলে মনের অবস্থা সুশান্তের খুব খারাপ হয়ে পড়েছিল। সে কোনো একটা দিক থেকে কিছু ভয়, আশঙ্কা তার মনে দানা বেঁধেছিল। কি করে আমরা জানতে পারছি? প্রমাণ আছে, তার দিদিদের মুখ থেকে জানতে পারছি। তার যে মিতু দিদি, তাকে সে বলেছিল, ফোন করেছিল, ঠিক আছে, যে জানিয়েছিল আমার মনের অবস্থা খুব খারাপ, ও এরকম চলে গেছে, গার্লফ্রেন্ডের নাম করে বলেছিল বাড়ি থেকে চলে গেছে ইত্যাদি। তো তার দিদি বোধহয় এসেও ছিল। তো তারপরেই এই ঘটনা ঘটে যায়। তো ঘটনা যেটা হয়েছিল, যে যেভাবে একটা 6 ফুট লম্বা ছেলে একটা ঘরের মধ্যে, বলা হচ্ছে একটা সাইড হ্যাঙ্গিং বলে বলা হচ্ছে, কোনো একটা দরজার ছিটকানি বা এই ধরনের কিছু থেকে সে নাকি, যেটা তার মানে পাটা মাটিতে, তার পাটা মাটিতে বা বিছানায়, এরকম কিছু শোনা গেছে, বিছানায় বসে বসেই সে নাকি নিজেকে হ্যাং করে ফেলেছে। জাস্ট ভাবা যায় না, তাই না? এরপরে আরও আছে বডি টেম্পারেচার ইত্যাদি। আমি অনেক এই যে যারা ওই যে ফরেন্সিকে কাজ করেন, এরকম এক অফিসারের আমি ইন্টারভিউ বা পডকাস্ট দেখছিলাম। তিনি বলছেন যে বডি যদি মানে বডি তো নামাবেই, হ্যাং হয়ে থাকলে ওইভাবে হ্যাং করে তো কাউকে রেখে দেওয়া যায় না। বডি যারা লোকাল থাকে তারা নামিয়ে ফেলে, সেটা কোনো দোষের না। কিন্তু কখন মারা গিয়েছে, টাইম অফ ডেথটা কিন্তু জানা যায় যে বডির ভেতরটা কতটা ওয়ার্ম আছে। কিন্তু বডিটা যদি ইনস্ট্যান্ট প্রায় সঙ্গে সঙ্গেই নিয়ে গিয়ে রেফ্রিজারেটারে ফ্রিজ করে দেওয়া হয়, ঢুকিয়ে দেওয়া হয় রেফ্রিজারেটারের ভিতরে বা এসি রুমে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু বডির ভিতরের অর্গ্যানসগুলোও টেম্পারেচার তাড়াতাড়ি নেমে যাবে। সেক্ষেত্রে টাইম অফ ডেথটা কিন্তু সহজে ধরা যাবে না। এটা কিন্তু একটা বড় পয়েন্ট। এরকম আরও অনেক পয়েন্ট তিনি আলোচনা করছিলেন। আমি এইসব লাইনের লোক নই, অতএব অতটা আমার মাথায় ঢোকেনি, যেহেতু আমি একবারই দেখেছি ভিডিওটা।
কথাটা হচ্ছে সব কিছুর থেকে এটা কিন্তু খুব ভালোভাবেই এখন প্রমাণ হচ্ছে যে না দিশা সালিয়ান নর্মালি মারা গিয়েছিল বা সে নিজে শেষ করে দিতে গিয়েছিল, না সুশান্ত সিং রাজপুত যে ছেলে কিনা 6 মাসের মানে পরবর্তী তার ড্রিম প্ল্যান হিসেবে সে ডায়েরিতে নোট করে এবং তার ল্যাম্বরগিনির মতন এরকম প্রচুর স্বপ্ন সে পূরণ করেছিল, সেই ছেলে কেন নিজেকে শেষ করে দেবে উইদাউট এনি সুইসাইড নোট? এটা কিন্তু খুব বড় একটা পয়েন্ট। অথচ তখন আমরা সবাই সব বুঝেছি, আমাদের সন্দেহ হয়েছে, কিন্তু ধামা চাপা যাকে বলে দেওয়া হয়েছিল, কারণ তারা পাওয়ারে ছিলেন। কিন্তু এখন তারা পাওয়ারে নেই, এখন পাওয়ার চলে গিয়েছে অন্য কারুর হাতে এবং কেসটা রিওপেন হয়েছে। আশা করা যাচ্ছে, যেটা আজকে আমি দেখলাম, নীলেশ ওঝা যিনি সতীশ সালিয়ানের মানে দিশার বাবার যে উকিল, তিনি এখন কিন্তু প্রেসকে ব্রিফ করলেন এই কারণেই, আজকেই তিনি ব্রিফ করেছেন। আজকে হচ্ছে 1 তারিখ 1 এপ্রিল। উনি ব্রিফ করে জানাচ্ছেন যে যথেষ্ট প্রমাণ, এই যে বড় বড় রথী মহারথী তৎকালীন যে মিনিস্টার, তার এগেনস্টে যথেষ্ট প্রমাণ তার হাতে চলে এসেছে। অতএব অ্যারেস্ট কিন্তু সময়ের অপেক্ষা। এরপরেও যদি অ্যারেস্ট না হয়, যদি উপযুক্ত কেস তাদের উপর না চলে, যাকে বলে কারবাই বা তদন্ত হয়ে যদি কেস না চলে, তারা শাস্তি না পান, সেটা হবে এই শতাব্দীর সবচেয়ে বড় ব্লান্ডার। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে কলকাতার আরজিকরের ডাক্তার অভয়া, তাকে যে জোর করে মেরে ফেলা হয়েছে, স্ট্যাঙ্গুলেশন, স্মদারিং, এই যে ওয়ার্ডগুলো, আজকে এই ওয়ার্ডগুলোরও এক্সপ্লানেশন আমি শুনছিলাম ফরেন্সিক সেই অফিসারের মুখে। এগুলো যে হয়েছে, সেটা যে রেপ বলা হচ্ছে, যে একটি লোক যে রয়েছে বিহাইন্ড দ্য বার, সে একাই নাকি ধর্ষণ করেছে, কারণ তার ডিএনএ স্যাম্পেলই শুধু পাওয়া গেছে, আর কিছু পাওয়াই যায়নি। 68 জনকে দেখা গিয়েছে সিসি ক্যামেরার সামনে চলাচল করতে, কিন্তু 67 জনকেই চেনা যায়নি। শুধু একমাত্র কোনো এক অজ্ঞাত কারণে এই যে একমাত্র সঞ্জয় রায়কেই চেনা গিয়েছে। খুব অদ্ভুত না? ঠিক এরকমই অদ্ভুত কেস এই দিশা সালিয়ান এবং সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রে হয়েছিল, কারণ তারা তখন পাওয়ারে ছিলেন, তাদের স্বার্থ তারা রক্ষা করেছিলেন। কিন্তু দেখো, কেউ তো ভাবেনি, দেখুন, যে কেসটা রিওপেন হবে আজ এত বছর পরে, সেই 2020 পরে আজ 2025, 5 বছর পরে কেসটা রিওপেন হবে। এরকম এখনও হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারছে না। হয়তো এই কেস এখন যদি সেভাবে নাও চলে, সম্মুখ গতিতে চলে, আবার কেস নতুন করে গতি পাবে, কে বলতে পারে? অথবা এখনই এমন কিছু মিরাকেল হবে, হতেই পারে। কখন কি মিরাকেল হবে, ভগবান যা চাইবেন সেভাবেই হবে সব কিছু। এবং মানুষ যা চাইছে, মানুষ কিন্তু চাইছে সুশান্ত সিং রাজপুত হোক, আমাদের ভীষণ ফেভারিট একজন অ্যাক্টর, ভীষণ ভালোবাসার একজন মানুষ, অথবা আমাদের ডাক্তার অভয়া, যেও কিন্তু আমাদের প্রাণে মনে স্থান করে নিয়েছে, তার নিজের কীর্তির জন্য সে অমর হয়ে থাকবে, কারণ সেও কিন্তু একটা নেক্সাস। ওই ক্ষেত্রেও যেমন ফিল্মি ইন্ডাস্ট্রির যেরকম এই ড্রাগের নেক্সাস শোনা যাচ্ছে, বলিউডে অনেক দিন আগে থেকেই আছে এগুলো, তবে তখন হয়তো প্রকট আরও ছিল, এখনও হয়তো প্রকট আছে। কারণ এরপরেও আমরা দেখেছি যে আমাদের বিখ্যাত যে অভিনেতা, আমাদের হিন্দির যে কিং বাদশাহ, তার ছেলেকে নিয়েও দেখেছি, সেই কেসটাও যে অনেকটাই, যাই হোক আমি আর সেটা নিয়ে বলতে চাই না, তারা পাওয়ারফুল পয়সাওয়ালা লোক, অনেক কিছুই হতে পারে, আমি সেটা প্রমাণ নেই, আমি কিছু বলবো না। কিন্তু এই আমাদের ডাক্তার অভয়ার কেসটা, তার বাবা মা তো প্রতি মুহূর্তে নাম করে দিচ্ছেন, যে আমাকে টাকার অফার করেছিল, সে এখন দেখো প্রাইস পোস্টিং পাচ্ছে, তার দেখো রিওয়ার্ড পাচ্ছে, সে পরিষ্কার তারা নাম করে বলে দিচ্ছেন। তাহলে আর কত? এই কেসটাও তো সেভাবেই তদন্ত হওয়া প্রয়োজন, এবং অবশ্য করেই সিবিআই যথেষ্ট গতি পেয়েছে, সিবিআই তদন্ত, আশা করছি সব কেসগুলোরই সমাধান আমরা পাবো। তো আমরা আশাবাদী থাকবো এবং প্রত্যেকে ধৈর্য না হারিয়ে কিন্তু জিনিসগুলো মাথায় রাখবেন। এবং আমাদের কিন্তু এই যে বাবা মা যারা তাদের ইয়াং বাচ্চাদেরকে হারিয়েছেন, একমাত্র ছেলে ছিল সুশান্ত, তার ভাই বোনেদের একমাত্র ভাই ছিল, তার বাবা মায়ের একমাত্র ছেলে ছিল, সে মারা গেছে। দিশা তার বাবার একমাত্র সন্তান, তার ওয়াইফের সাথে বোধহয় ডিভোর্স হয়ে গেছে বা ওয়াইফ আগেই মারা গেছে। এই ক্ষেত্রে বলি, দিশার বাবার অ্যাফেয়ার ছিল, এই সব অ্যাফেয়ার আছে, এই সমস্ত উল্টোপাল্টা কথা এখন বলে ধামাচাপা দেওয়ার আবার ফার্দার একটা অপচেষ্টা আর কি হচ্ছিল, কিন্তু সেটা ধোপে টেকেনি। যা হয়, ক্ষমতায় না থাকলে কিছুই ধোপে টেকানো যায় না। তো আমি বলবো সেই ঘটনা থেকে এখানেরও সকলকে শিক্ষা নিতে, যে ক্ষমতা কারোর চিরকাল থাকে না, এবং সেই জন্য বলা যায় না কোন কেসটা কখন গতি পায় বা কোন কেস কখন রিওপেন হয়ে যায়। কেস তো এরকম ভুরি আছে, কখন কোন কেসটা খুলে যাবে আর কে কোথায় কি করবে সত্যিই বলা যায় না। তো ধৈর্য না হারিয়ে সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই প্রতিবেদন। আমি আশা করছি আমি এই সুশান্ত সিং রাজপুত এবং দিশা সালিয়ানের কেসটা নিয়ে ফার্দার আরও ভিডিও করতে পারবো, আমি আরও রিসার্চ করছি। প্রত্যেকের সঙ্গে থাকুন, কেসগুলো ফলো করুন, এবং যদি ভিডিও ভালো লাগে নিশ্চয়ই করে লাইক দিন এবং ভিডিও শেয়ার করুন, যাতে বেশির থেকে বেশি মানুষ জানতে পারে তাদের প্রিয় অভিনেতার যে কেসটা রিওপেন হচ্ছে, দিশা সালিয়ানের কেসটাও যে রিওপেন হয়েছে এবং কেসটা যথেষ্ট গতি পেয়েছে। সুশান্ত সিং রাজপুতের ফ্যামিলি কিন্তু
যথেষ্ট পরিমাণে লেগে আছে, তারা কিন্তু হাল ছাড়েনি। সিবিআই তদন্ত চলছে এবং তারাও কিন্তু সিবিআই তদন্তে যথেষ্টই সন্তুষ্ট। এবং এখন কিন্তু আমাদের যে ডাক্তার অভয়ার বাবা মাও সিবিআই তদন্তে আপাত দৃষ্টিতে এখন সন্তুষ্ট, কারণ তারা বলছেন যে সিবিআই অনেকটাই মেনে নিয়েছে, তাদের যে অনেকগুলো কথা ছিল সেগুলো মানতে বাধ্য হয়েছে বলা ভালো, এবং ঘটনার মোড় কিন্তু নিয়েছে। যেমন এক জায়গায় তদন্ত থমকে গেছিল, চুপ করে গেছিল, সেটা কিন্তু এখন কিন্তু অবস্থাটা ঠিক ওই রকম আর নেই। তাহলে আমরা আশাবাদী থাকতেই পারি। সকলকে আশা দিচ্ছি যে নিশ্চয়ই এই কেসগুলোর সমাধান হবে। আমি ফার্দার আরও ভিডিও আনবো, আর জিকর অভয়া, ডাক্তার অভয়ার বিষয়টাও নিয়ে আসবো, সুশান্ত সিং রাজপুত এবং দিশা সালিয়ানের বিষয়টা নিয়েও আমি এগিয়ে যাব। আশা করছি সকলে সঙ্গে থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক করে দিন, আর কমেন্ট শেয়ার এগুলো করুন। কমেন্ট করে আমাকে জানান যে আপনাদের এই বিষয়ে ভাবনাটা কি, আমি জানতে চাই। আপনাদের মতামত আমার সঙ্গে কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করুন। আপনাদের মতামত মানে শিরোধার্য। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আসি তাহলে, নমস্কার।